আমাদের একটা ভুল কথা শেখানো হয় যে বাংলা ভাষার বর্ণমালা সংস্কৃত থেকে আসছে, বাংলা ভাষা সংস্কৃত থেকে রূপান্তরিত। সম্পূর্ণ ভুল কথা। সংস্কৃতের কোনো নিজস্ব বর্ণমালা নাই, সংস্কৃত ভাষার নিজস্ব বর্ণমালা নাই। কখনো দেবনাগরীতে সংস্কৃত লেখা হয়, বাংলায় লেখা হয়, কখনো দক্ষিণাত্যে অন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সংস্কৃত লেখা হয়, ওদের নিজস্ব বর্ণমালা নাই। বাংলার বর্ণমালা যেটা বিভিন্ন পণ্ডিতরা, বিশেষ করে আর্কিওলজিস্টরা বলেন এটা ব্রাহ্মী ভাষা থেকে আসছে, কিন্তু ব্রাহ্মী ভাষা পুরো উত্তর ভারতে প্রচলিত ছিল এবং ব্রাহ্মী ভাষা এখন ডেভেলপ করতেছে, বাংলা ভাষাও তখন ডেভেলপ করতেছে। ফলে ব্রাহ্মী থেকে বাংলা আসছে এটা আমরা প্রামাণিকভাবে প্রমাণ করতে পারবো না। তাহলে বাংলা বর্ণমালা থেকে আসলো, বাংলা ভাষা থেকে আসলো? আপনারা দেখবেন আওয়ামী, আমরা ফ্যাসিস্ট বলি অথবা ফ্যাসিস্ট না বলি, আওয়ামী যে বাঙালি জাতীয়তাবাদ এটা কিন্তু ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। ফলে ভাষার দখলটাকে ইম্পর্টেন্ট। তো এখন আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে যে বাংলা ভাষা থেকে আসলো, বাংলা ভাষা আদৌ প্রচলিত ছিল কিনা। কারণ পাল রাজারা বাঙালি না, এবং পাল রাজারা একটা বড় অংশ তারা বৌদ্ধ, তারা বাংলা ভাষায় কথা বলতেন না। হ্যাঁ, তো তাহলে তাদের আমরা কিভাবে বলবো যে ওই সময় বাংলার ওখানে উঠে? এবং সেন রাজারাও আসলে বাঙালি না। হ্যাঁ, সেন রাজারা তারা বাংলাদেশে জন্ম হয়েছে কিন্তু তারা বাঙালি না, তারা কনৌজ থেকে আসা। এবং কনৌজ থেকে তখন আমাদের নিয়মিত পাল রাজার সময় থেকে আমাদের নিয়মিত বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে, বিশেষ করে রাজ পরিবারগুলো বৈবাহিক সম্পর্ক আমরা করছি এবং আমাদের এক্সচেঞ্জ বিভিন্ন রকম হচ্ছে। তো যেটা হলো যে আমাদের ক্লিয়ার হতে হবে, আমাদের অষ্টম শতাব্দী থেকে আমাদের এখানে কিন্তু মুসলমানরা সুফিরা আসছেন, ঠিক আছে? বিশেষ করে দ্বাদশ শতাব্দী থেকে আমাদের এখানে রেইড শুরু হলো। যেরকম বখতিয়ার খিলজি, আবার আমাদের ভুলভাবে শেখানো হয় যে উনি বাংলা দখল করেছিলেন, উনি বাংলা দখল করেননি। ওনার মেইন জায়গা ছিল বিহার, উনি বাংলায় রেইড দিয়েছিলেন, একবার আক্রমণ করে চলে গেছিলেন। পরের যুদ্ধ উনি লক্ষণ সেনের কাছে পরাজিত হয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে সুফিরা আসা শুরু করছে দ্বাদশ শতাব্দী থেকে। বিশেষ করে আমাদের এখানে চিশতিয়া এবং সোহরাওয়ার্দী ঘরানার সুফিরা আসতেছে, ঠিক আছে? এবং চিশতিয়া এবং সোহরাওয়ার্দী, বিশেষ করে সোহরাওয়ার্দী ঘরানার সুফি যেখানে যান তারা হাল এবং হরফ নিয়ে যান, ঠিক আছে? হাল এবং হরফের রাজনীতি হচ্ছে সুফিদের রাজনীতি। এবং এই জিনিসটা আমরা ইটন সাহেবের লেখাতেও পাচ্ছি, ইসলামিক দ্য মেগাল ফ্রন্টিয়ারেও উনি কিন্তু হালের কথা বলছে, যেটা নিয়ে হিন্দুত্ববাদী পণ্ডিতরা কিন্তু হাসাহাসি করে যে এইটা হচ্ছে জলা জঙ্গল উর্বর জমি, এখানকার লোকে, আরবের লোকরা, ইরান তুরান থেকে লোকরা এসে, হ্যাঁ, বসতে অসুবিধা হচ্ছে, আপনি বসে, তো তারা এসে কিভাবে চাষবাস শেখাবে? হ্যাঁ, তো এইটা আমরা বারবারই দেখি যে এই কথাটা কিন্তু সত্য। তারা হালের ব্যবহার শেখাচ্ছে এবং হরফের ব্যবহার শেখাচ্ছে। যেরকম এখানে সিলেটের মানুষ আছে কিন্তু জানি না, সিলেটের মানুষ না থাকলেও আমরা জানি যে সিলেটে চাষনি পীরের মাজার আছে। চাষনি পীর শাহজালাল রাদিয়াল্লাহুর সাথে বাংলাদেশে আসছিলেন। প্রথম কথা হচ্ছে যে একজন আরব অথবা ইরান তুরানের মানুষের নাম চাষনি পীর কিভাবে হয়, ঠিক আছে? আর চাষনি পীর কেন? উনি কিন্তু প্রথম বাংলার মানুষকে, বাংলা কৃষকদের এরিয়েনেশন টেকনিক শেখালেন। এরিয়েনেশন টেকনিক মানে কি? একটা জমি যখন চাষ করতে করতে উষর হয়ে যাবে, এখানে কিভাবে অক্সিজেন ঢুকাতে হবে এবং নাইট্রোজেন ঢুকাতে হবে, এটা কিছু টেকনিক আছে, এটাকে এরিয়েনেশন টেকনিক বলে। এটা চাষনিপীর তাদের প্রথম শেখান আমাদের, ঠিক আছে? তো এই বিনিময়গুলো থেকে, এবং আরেকটা কথা, আমরা যে নারপার কথা বলছি, নারপা তার প্রধান বইগুলো, যেই বইগুলো বাঁচাবার জন্য অতীশ দীপঙ্করকে পরিযান করে তিব্বত যেতে হলো, এই বইগুলো কিন্তু উনি লিখেছেন তাম্রলিপ্ত বন্দরে বসে। উনি যখন তাম্রলিপ্তে আছেন, হ্যাঁ, সিপোর্ট, আমাদের পূর্ব ভারতের সবচেয়ে ইম্পর্টেন্ট সিপোর্ট হচ্ছে তাম্রলিপ্ত, যেটা রূপনারায়ণ নদীর তীরে। হ্যাঁ, তো সেটা পরে ধ্বংস হয়ে গেছে। এবং এই তাম্রলিপ্তিতে গ্রিকরা এখানে আসছে এবং আরব সওদাগররা এখানে আসছে, এবং পাল রাজাদের সাথে আরব খলিফাদের, আরব আমাদের যে আরব খিলাফতের বিভিন্ন মানুষ, তাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল, যে কারণে আরবরা এখানে কোনো আক্রমণ করেনি। হ্যাঁ, তাদের একটা যোগাযোগ ছিল। এই ব্যাপারে আমরা আরো পরে আসতেছি। সুলতানি আমলে এই জিনিসগুলো আরো ইন্টারেস্টিং রূপ নেয়। তো যে জিনিসটা এখানে ঘটতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরে দেখব কিভাবে ইতিহাস থেকে আস্তে আস্তে মুছে ফেলা হচ্ছে এবং কেন মুছে ফেলা হচ্ছে, এটা আমরা আলোচনা করব। তো এই সময় যখন সুফিরা আসলো, শুধু হাল এবং হরফ, আচ্ছা আরেকটা যেটা ব্যাপার ঘটলো, এই সময় আমাদের গৌড় বড় হয়ে উঠতেছে, গৌড় সভ্যতা বড় হচ্ছে এবং আমরা প্রচুর অর্থ উপার্জন করতেছি। গৌড় যেটা পান্ডুয়ার অংশ, পরে যেটা পুণ্ডবর্তন হচ্ছে, হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গ এবং ওদিকের কিছু জায়গা। তো
তো গৌড়ের অর্থ উৎপাদনের মেইন উপায় হচ্ছে তারা গুড় তৈরি করে, কিন্তু এটা আদার রস দেওয়া গুড়, একটা বিশেষ গুড়, এবং পিপলি অনেকটা আমাদের গোলমরিচের মতো জিনিস। আমরা আমাদের আর্যাবর্তের আক্রমণে আমাদের প্রি হিস্ট্রি ধ্বংস হয়ে গেছে। আমরা প্রি হিস্ট্রি সম্পর্কে যতটুকু জানি আমরা মূলত গ্রিক এবং ল্যাটিন রেফারেন্স থেকে জানি। তো আমরা মেগাস্থেনিসের লেখায় পাচ্ছি, আমরা প্লিনির লেখায় পাচ্ছি, আমরা ভার্জিলের কবিতায় আমরা এই রেফারেন্সগুলো বারবার পাচ্ছি। এর বাইরে আমাদের আর্কিওলজিক্যাল এবং অন্যান্য কিছু এভিডেন্স ছাড়া তেমন কোনো এভিডেন্স নাই, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উত্তর ভারতের আক্রমণে। ঠিক আছে, তো এই বিনিময়গুলো যখন ঘটতেছে এবং পুঁজির স্ফুরণের কারণে গৌড় এবং পুণ্ডবর্ধন যখন বড় হয়ে উঠতেছে, এই সময় কিন্তু সিন্ধু সভ্যতা হরপ্পার অবলম্বন ঘটতেছে। ঠিক আছে, নদী শুকায় গেছে, সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং ওখানকার বড় কিছু একটা মানুষ তারা পরিযান করে, তারা মাইগ্রেট করে এদিকে চলে আসতেছে। তো এখন আমরা কতগুলা জিনিস এখানে এভিডেন্সিয়ালি মিলাই ফেলতে পারি। যেরকম এক হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর আছেন টনি কনরাড নাম, উনি আর্লি ইন্ডিয়ান্স বলে একটা বই লিখছে। উনি একটা নতুন মেথোলজি ব্যবহার করছে, এটাকে আর্কিওজেনেটিক্স বলে। হ্যাঁ, যেটা এখন আমরা আর্কিওলজিতে ফরেনসিক আর্কিওলজি কিংবা আর্কিটেকচার আমরা ফরেনসিক আর্কিওলজি ব্যবহার করি, আর্কিওজেনেটিক্স একটা ওই রকম, এটা আর্কিওলজিকে ফরেনসিক হিসেবে ব্যবহার করে এবং এখানে জিনটাকে ইউজ করা, জেনেটিক্সকে ইউজ করা বোঝার জন্য। তো ওনার স্যাম্পল যদিও ছোট ছিল, আমরা মান্যতা দিয়ে কথাগুলো বলতে পারি না, কিন্তু উনি যে কাজগুলো করছেন তাতে উনি দেখাচ্ছেন যে হরপ্পার মানুষের জেনেটিক মেকআপ আর আমাদের উত্তরবঙ্গে পুণ্ডবর্ধনের মানুষের জেনেটিক মেকআপ 92% সিমিলার। ফলে পরিযায়ন করে যে তারা এখানে আসছিল, এটাতে কোনো মানে আমাদের সন্দেহের অবকাশ কম, কিন্তু এটা আরো গবেষণা করার প্রয়োজন আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে হরপ্পা হচ্ছে দ্রাবিড় সভ্যতা। দ্রাবিড় সভ্যতা মাতৃপূজারী হয় না, দ্রাবিড় সভ্যতা সাধারণত শৈব হয়, কিন্তু এরা আসছিল সপ্তমাতৃকা সাথে নিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দ্বাদশ সর্ব থেকে প্রচুর সপ্তমাতৃকা মূর্তি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই সপ্তমাতৃকা কিন্তু হাতে আয়ুধ ধারণ করে না, তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের মাথার মধ্যে হয়তো কাঁটা বসানো ছিল একটা, আর হাতে ধানের ছড়া কেউ এই ধরনের। হ্যাঁ, আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে। তো হঠাৎ করে আমরা দেখলাম দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে সপ্তমাতৃকা ফেরত আসছে, বিশেষ করে পাল রাজাদের সময় ফেরত আসছে হাতে আয়ুধ নিয়ে। আর দক্ষিণাত্যে আমরা যে দুর্গা দেখি এটা 8 হাতধারী দুর্গা, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে 10 হাত, কিন্তু এইটার আমরা প্রচুর এভিডেন্স, প্রত্যেকের হাতে আয়ুধ। তার মানে কি, দ্বাদশ ত্রয়োদশ সাথে কি হচ্ছে, তুর্কি আফগান মুসলমানরা আসছে, তো দেবী মা তার সন্তানকে রক্ষা করার জন্য হাতে আয়ুধ নিচ্ছে, এই একটা চেঞ্জ দেখতেছি। আরেকটা চেঞ্জ হচ্ছে আমরা হরফের বাংলা হরফ পাচ্ছি, নতুন একটা বর্ণ তৈরি হলো, এর নাম মাতৃসিদ্ধিকা লিপি। বাংলা লিপি মাতৃসিদ্ধিকা লিপি। এখন মাতৃকা সিদ্ধিকা লিপি আমরা কনক্লুসিভলি বলতে পারি না এটা কি হরপ্পার কারণে হলো না সুফিদের কারণে হলো, কিন্তু বিভিন্ন বুঝতে পারি এটা একটা মিশ্রণ ছিল, একটা মিশ্রণের কারণে। কিন্তু ডেফিনেটলি এখানে বিভিন্ন রকম সিনক্রেটিক মিশ্রণ ঘটছে, বিনিময় হচ্ছে, সেটা আরবদের, ইরানের, তুরানের, সুফিদের, এবং আমরা যে মহাযানী এবং বৌদ্ধদের যে বিনিময় দেখছি সেখানে। হ্যাঁ, তো এইখানে কনক্লুসিভলি আমরা যেটাকে বাঙালিয়ানা বলি, বাঙালিয়ানার যে লোগোসের প্রকাশ আমরা প্রথম যেটা দেখলাম, এটা হচ্ছে সহজ মানুষের ধারণা। যেই সাধনাগুলা তন্ত্র এবং বৌদ্ধ ধর্মের বজ্রযান সাধনাগুলা গোপন ছিল, যে সাধনাগুলা পার্টিকুলার কিছু এলিট ছাড়া কেউ করতে পারতো না, এই মানুষগুলা হঠাৎ করে এটা সহজিয়া করে ফেললো। ঠিক আছে, আচ্ছা, আর এই মুহূর্তে পৃথিবীতে যে ইতিহাস আমরা রচনা করি, এখানে এক্সেলারেশনিজম বলে একটা ব্যাপার আছে, যে কিভাবে সময় ইতিহাস দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে ধর এই সহজ মানুষের ধারণা, যেহেতু ওই সময় কম্পিউটার ছিল না, আমাদের রেল ছিল না, আমাদের ছিল না, এইটা ম্যাচিওর করতে করতে 300 বছর লাগলো। এটা সম্পূর্ণ আমরা ম্যাচিওর হিসেবে পেলাম সপ্তদশ শতাব্দীতে। আমাদের সৈয়দ মোহাম্মদ সুলতান চিরাঙ্গের কবি, হ্যাঁ, উনি জ্ঞান চৌতসায় আমাদের সম্পূর্ণ সহজ মানুষকে উনি প্যারেন্থাসিসের মধ্যে নিয়ে আসলেন, এবং এইটা হচ্ছে আমাদের। এবং ওইখানে আমরা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম। আমরা শাহ মোহাম্মদ সগীর এবং সৈয়দ মোহাম্মদ সুলতানের লেখার মধ্যে আমরা পেলাম যে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে বাংলাদেশে, এবং আদম আলাইহিস সালাম অসভ্য আরবদের হেদায়েত করার জন্য আরবে গেছে। ঠিক আছে, আমরা দেখতেছি যে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসছে, হ্যাঁ, হযরত আলী আলাইহিস সালাম চীনে যাওয়ার পথে বাংলাদেশে থেকে গেছে। এরকম আমরা দেখছি বাংলার মানুষ
বাঙালি তারা কিভাবে এই মাটির মধ্যে হয়ে উঠতেছে, তাদের স্পিরিট, তারা যে জীবন যাপন করে, তাদের লেভেন, জার্মান আমরা বলি যে লেভেন ওয়েলথ, হ্যাঁ, এর মধ্যে কিভাবে যে রুটা জেগে উঠছে সেটা চালিয়ে দিচ্ছেন ওনারা, হ্যাঁ, এবং বাঙালি লোগোসটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা একটা উদাহরণ পাচ্ছি কিন্তু, যে যখন জেগে ওঠে একটা মুভমেন্ট, এটাতে একটা ভয়ঙ্কর রক্তাক্ত মুভমেন্ট। আমি বলছি সহজ মানুষের ধারণা যখন তৈরি হলো, যখন বাঙালি লোগোস তৈরি হয়, তখন তো সে পুরাতন ব্যবস্থা মানবে না। কি হলো? বাংলাদেশে কৈবর্ত বিদ্রোহ হলো। আমাদের সাধারণ মানুষ, তারা প্রথম পাল রাজা দোর্দণ্ড প্রতাপ, প্রথম যারা সাম্রাজ্য তৈরি করেছে উপমহাদেশে, মহিপাল, তার বিরুদ্ধে পাল রাজারা বিদ্রোহ, কৈবর্তরা বিদ্রোহ করলো। বাংলাদেশে দুই রকম কৈবর্ত ছিল, আছে, চিরকালই ছিল, এখনো আছে, হালিক কৈবর্ত আর জালিক কৈবর্ত। ঠিক আছে? এখানে উত্তরবঙ্গের মানুষ আছে, দেখেন, আমাকে হাত দেখেন তো, কেউ আছে দিনাজপুর কিংবা বগুড়া কিংবা রংপুর? যাওয়া আসা আছে? রংপুর আছে, ঠিক আছে। তো উত্তরবঙ্গের মানুষ কিন্তু আপনারা ভীমের জাঙ্গল চেনেন না? ভীমের জাঙ্গল যেটা বলে, দেখবেন চীনের প্রাচীরের মতো একটা বিরাট একটা জিনিস, পুরো উত্তরবঙ্গ ভাঙা ভাঙা হয়ে দিনাজপুর থেকে চলে গেছে, ভীমের জাঙ্গল বলে। হ্যাঁ, ইয়েতে দিলেও, গুগল সার্চ দিলেও পাবেন, আপনার গুগল ম্যাপে গিয়ে দেখতে পারবেন। আচ্ছা, তারপর যদি নাটোরে যান, ভীমের পান্টি, একটা কুতুব মিনারের মধ্যে বিশাল জিনিস আছে, ভীমের পান্টি বলে। সবাই মনে করে এই ভীম বোধহয় মহাভারতের ভীম। এই ভীম মহাভারতের ভীম না, এ হচ্ছে কৈবর্ত রাজা দিব্যকের ভাইয়ের ছেলে। ঠিক আছে? এরা, এই সহজ মানুষ, তারা রাজশক্তির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা শুরু করলো, এই এক জিনিস। আর তখন এই 400 বছরে কিন্তু এখানে আমাদের একটা ভালো সংখ্যক মুসলমান তৈরি হয়ে গেছে। তো তাদের উপর অত্যাচার শুরু হলো, ঠিক আমরা এখন যেটা দেখি আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশে, তাদের উপর অত্যাচার শুরু হলো, যে গরু জবাই দিতে পারবে না, আকিকা করতে পারবে না, হ্যাঁ, নামাজ কালাম করতে পারবে না, মসজিদ তৈরি করতে পারবে না, হ্যাঁ, পারলেও বিভিন্ন বাধা টাধার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তো সিলেটের রাজা, সিলেট তখন সমতটের অংশ ছিল, সমতট থেকে এটা বের হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু মেইন যে জায়গাটা, যে রাজা, এখন আপনারা দেখবেন লালেং বলে একটা গোত্র আছে। রকমারি থেকে যদি সার্চ দেন, লালেং ক্যালেন্ডার বলে একটা বই পাবেন। লালেংরা খুব ভালো দুর্গ বানাতে পারতো, সেই দুর্গের ধ্বংসাবশেষ আমরা বিভিন্ন জায়গায় এখনো সিলেটে পাই। সেই লালেং, আমরা যেভাবে সীমানা টানি, এভাবে তো আর দুনিয়া চলে না। হ্যাঁ, তো এনার জন্ম হয়েছিল কামরূপে, বর্ডারের ওই পারে, সিলেটের ওই পারে। হ্যাঁ, এই যে রাজা ছিলেন, উনি এখানে আসেন। উনি এখানে এসে যেটা হয়, রাজা হওয়ার জন্য, উনি যেহেতু নিচু বংশীয় মানুষ ছিলেন, রাজা হওয়ার জন্য উনি কনৌজ থেকে, আজকে যে কর্ণাটক, কর্ণাটক থেকে 17 ঘর ব্রাহ্মণ নিয়ে আসেন। আর ব্রাহ্মণরা যেখানে যায়, বিশেষ করে বৈদিক ব্রাহ্মণ যেখানে, তারা জমি দখল করা শুরু করে। তো এরা ব্রাহ্মণরা এসে জমি দখল করা শুরু করছে। তো এখানকার যে স্থানীয় লোকরা ছিল, বিশেষ করে খাসিয়া টাসিয়ারা, তারা জমি হারায় আস্তে আস্তে পাহাড়ের দিকে চলে যাচ্ছে। তো তাদের মনে এমনি ক্ষোভ ছিল। তো যখন সুফি আসা শুরু করলো, বিশেষ করে শাহজালাল যখন আসলেন, এরা সমস্ত মানুষ এসে তার সাথে যোগ দেয়, তাদের নিজের জমি ফেরত পাওয়ার জন্য, তাদের ইজ্জত ফেরত পাওয়ার জন্য। এটা একটা ধারা। আরেকটা ধারা হচ্ছে, ওই সিলেটে বোরহানুদ্দিন বলে একজন মানুষ ছিলেন। এই রেফারেন্স গুলা আমরা গল্পের মাধ্যমে পাই, কিন্তু একদম মান্যতা সহ রেফারেন্স পাবেন সৈয়দ মুস্তফা আলীর বড় ভাই সৈয়দ মুর্তজা আলীর সিলেট শাহজালাল ইসলাম এবং সিলেটের ইতিহাস বলে একটা বই আছে, সেখানে আপনি রেফারেন্স সহ পাবেন একদম। না হয় সব জায়গায় রেফারেন্স পাওয়া যায় না, এই জিনিসগুলো পাওয়া মুশকিল, কারণ আমাদের ইতিহাস তো হারাই গেছে, আর ওইভাবে আমাদের গবেষণার ট্র্যাডিশন নাই। ঠিক আছে? তো বোরহানুদ্দিন বলে একজন আছে, সে তার ছেলে জন্মাইছে, সে খুব খুশি, সন্তান জন্মাইছে, ছেলের আকিকা করতে গেছে। তো এই লালেন যে রাজা ছিলেন, সে তার ওখানে গরু কোরবানি দেওয়া, গরু মারা নিষিদ্ধ ছিল। তো সে যখন জানতে পারছে যে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে গোপনে কোরবানি দিছে, আকিকা দিছে, কিন্তু ওনারা জেনে গেছে। জেনে যাওয়ার পর এসে বাচ্চাটার হাত পা কেটে দিছে, রাজা এসে বাচ্চাটার হাত পা কেটে দিছে। তো বোরহানুদ্দিন, তখন রাজা হচ্ছে আমাদের সোনারগাঁয়ে। ঠিক আছে? বোরহানুদ্দিন রাজার কাছে আসছে বিচার দিতে, হ্যাঁ, যে এরকম আমার উপর অত্যাচার হচ্ছে। তো তখন রাজা তার ভাগ্নে নাসিরউদ্দিনকে পাঠাইছে হচ্ছে যে এটা অন্যায় দমন করো। আজকে আমরা যে ব্রহ্মপুত্র দেখি, এই রকম ব্রহ্মপুত্র ছিল না এক সময়। ব্রহ্মপুত্র ছিল বিশাল সাগরের মতো। হ্যাঁ, 1700 শতাব্দীর শেষে একটা ভূমিকম্প হয়ে ব্রহ্মপুত্র ছোট হয়ে যায়, এবং আমরা যে ময়মনসিংহ আজকে দেখি, ময়মনসিংহের অনেক অংশ জাগেনি, তখনও জাগা শুরু হয়ে পড়ে। তো ওই ব্রহ্মপুত্রের পারে যুদ্ধ হয় নাসিরউদ্দিনের সাথে লালেং রাজার। হ্যাঁ, যুদ্ধে নাসিরউদ্দিন হেরে যায়। তো এই সময় শাহজালাল রাদিয়াল্লাহু আনহু উনি আসছেন, এবং উনি অলমোস্ট প্রায় বিনা যুদ্ধে এই রাজাকে পরাজিত করেন, তার বিভিন্ন কেরামতির ফলে ইনি পরাজিত করেন। তো আমি এই গল্পগুলো এই জন্য বলতেছি যে আপনারা বোঝেন, যেটা বলা হয় যে তলোয়ার দিয়ে অত্যাচার করে, হ্যাঁ, এখানে চেঞ্জ করা হয়েছে, এই করছে, এই কথাগুলো একদমই ঠিক না। এখানে অনেকগুলো, আর যুদ্ধে তারা কিভাবে জিতলেন,
হ্যাঁ, মানুষের বোন কিভাবে জয় করলেন, কি এখানে অনেক ব্যাপার আছে। হ্যাঁ, তারপর বিভিন্ন কথা আছে যে সমস্ত নৌকা ওনাদের পোড়ায় দেওয়া হয়েছিল, তো ওনারা কিভাবে ব্রহ্মপুত্র পার হলেন। সবাই বলে ওনারা জায়নামাজ বিছানোর পানির মধ্যে জায়নামাজ দিয়ে পার হয়ে গেছে। তো সবাই বলে এটা কেরামতি, কেরামতি কিন্তু না। আপনি যদি গবেষণা করেন দেখবেন যে এই বাইরে থেকে আসা সুফিরা তারা 2টা হরিণের চামড়া জোড়া দিয়ে সেলাই করে একটা ভেতরে একটা প্যাডিং থাকতো, করে ওনারা জায়নামাজ তৈরি করতেন। হ্যাঁ, ওটাতে রাতে বেলা ওনারা শুতেন। ওইটা পানিতে ভাসে, ওইটা পানিতে ফেলে পানিতে ভাসে কিন্তু, ফলে ওনারা সত্যি হয়তো ওইটাতে করে পার হয়েছিল ব্রহ্মপুত্র।